একটি 9 বছরের ছোট্ট মেয়েকে 5 জন মিলে গ্যাংরেপ করে, যার মধ্যে একজন ছিল সিকিউরিটি গার্ড। 60 বছরের এই বুড়ো ছোট্ট মেয়েটিকে রেপ করায় সমাজের বিভিন্ন পেশার প্রতিবাদী মানুষেরা একদম ক্ষিপ্ত হয়ে যায়। গার্ডের পরিবারকে এলাকা ত্যাগ করতে উঠে লেগে পড়ে। এদিকে গার্ডের মেয়ের বিশ্বাস তার বাবা কখনো এই কাজ করতে পারে না, তাই সে তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে দিনের পর দিন আদালতে চক্কর কাটে। শেষমেশ মেয়েটি কি তার বাবাকে নির্দোষ প্রমাণ করতে পারবে? হারানো সম্মান কি আবারও ফিরে পাবে? এই নিয়েই আজকের গল্প। গল্পের শেষ টুইস্ট তোমার মাথা ঘুরিয়ে দেবে, যা আমি নিজে কল্পনাও করতে পারিনি। তাই মুভির শেষ পর্যন্ত তোমাকে আমার সাথে চাই। তো মুভির শুরুতেই আমরা গার্গী নামের এক মেয়েকে দেখতে পাই, যে একটা স্কুলে চাকরি করে। গার্গী অফিসে বসে পরীক্ষার খাতা দেখছিল। এমন সময় টিভিতে এক নিউজে বলা হয় 4 জন বন্ধু মিলে একটা 9 বছরের মেয়েকে রেপ করেছে। পুলিশ দীর্ঘ 1 মাস খোঁজাখুঁজি করে ওই 4 জন বন্ধুকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করেছে। তো এই 1 মাসে তারা আরো একজনকে ধর্ষণকারী হিসেবে চিহ্নিত করেছে, যাকে তারা আজকেই গ্রেপ্তার করেছে। তো এই নিউজ দেখার পর গার্গী বাসায় ফিরছিল। তখন আমাদের দেখানো হয় গার্গী যখন ছোট্ট ছিল তখন তার এক টিচার গার্গীর দিকে কুনজরে তাকাতো, গার্গীর সাথে বাজে ব্যবহার করত, বারবার গার্গীর শরীর স্পর্শ করত। গার্গী বাসায় ফিরে তার ছোট্ট বোনকে না দেখে তার মাকে বকতে থাকে, বাইরে কত কি হচ্ছে। এমন সময় তার বোন বাসায় নেই, তাই গার্গী রেগে যায়। একটু পর আকসারা বাসায় ফিরে গার্গীকে বলে শান্তি অ্যাপার্টমেন্টের সামনে অনেক পুলিশ ছিল, তাই আমার আসতে দেরি হয়েছে। শান্তি অ্যাপার্টমেন্টের কথা শুনে গার্গীর সঙ্গে সঙ্গে সেখানে যায় আর জানতে পারে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে গেছে। গার্গী তখন থানায় যায় আর জানতে পারে ওই 9 বছরের মেয়েকে রেপ করায় 5 নম্বর ধর্ষণকারী হিসেবে পুলিশ গার্গীর বাবা ব্রহ্মানন্দকে গ্রেপ্তার করেছে। কিন্তু গার্গী এই কথা কিছুতেই বিশ্বাস করতে পারে না। গার্গী তার বাবার সাথে দেখা করতে চায়, কিন্তু পুলিশ অফিসার বেনিক্স বলে ভিকটিম মানে ওই ধর্ষিতা মেয়েটি আপনার বাবাকে চিহ্নিত করেছে, আপনার যা করার তা আপনি আদালতে গিয়ে করবেন। গার্গী বাইরে এসে তার আঙ্কেলকে ফোন দিয়ে সবকিছু জানায়, যে কিনা শহরের সবচেয়ে বড় লয়ার ছিল। সব কথা শুনে ভানুপ্রকাশ গার্গীকে বলে আমি দেখছি কি করা যায়, তুমি এখন বাসায় যাও আর মিডিয়ার থেকে একটু সাবধানে থাকবে। পুলিশও চেয়েছিল এই ঘটনা মিডিয়ার আড়ালে রাখ, যাতে গার্গীর পরিবারের উপরে কোনো চাপ না পড়ে, কিন্তু কে যেন এই ঘটনা মিডিয়ায় লিক করে দেয়। সকালবেলা গার্গী কোর্টে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়। তখন অনেকগুলো সাংবাদিক গার্গীকে ঘিরে ধরে আর বিভিন্ন রকম প্রশ্ন করতে থাকে। গার্গী তখন কোনো মতে একটা অটো নিয়ে কোর্টে চলে যায়। কোর্টে যেয়ে গার্গী দেখে সমাজের কিছু প্রতিবাদী মানুষ ওই 5 জন ধর্ষণকারীকে ফাঁসি দেওয়ার দাবিতে কোর্টের সামনে আন্দোলন করছে। 5 জনকে বাইরে নিয়ে আসলে কিছু মানুষ তাদেরকে মারার জন্য এগিয়ে আসতে থাকে। একজন তো গার্গীর বাবার মাথায় পাথর ছুঁড়ে মারে। কোর্টের সামনে একদম হালমাচাল শুরু হয়ে যায়। এরপর সিন কাট হয়ে চলে যায় ভানুপ্রকাশের অফিসে। ভানু গার্গীকে বলে অ্যাডভোকেট অ্যাসোসিয়েশন থেকে আমাকে এই কেস নিতে নিষেধ করেছে, এটা এখন সমাজ বিরোধী কেসে রূপান্তরিত হয়েছে। আমি যদি এই কেস নেই তাহলে আমার ভবিষ্যৎ ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়বে। গার্গী ভানুকে অনেকভাবে রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু ভানু তার ক্যারিয়ারের কথা চিন্তা করে গার্গীকে সরাসরি না করে দেয়। এতে গার্গী অনেক চিন্তায় পড়ে যায়, কারণ কেউ অ্যাডভোকেট অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে গিয়ে কেস নিবে না। এদিকে এত কিছু হয়ে গেল, কিন্তু এখনো গার্গীর মা আর তার ছোট বোন কিছুই জানে না। আবার নিউজ পেপারে তার বাবার ছবি সহ ধর্ষণের সমস্ত কাহিনী ছাপা হয়েছে, তাই গার্গী তার মাকে সব কথা বলে দেয়। রাত্রিবেলা ভানুপ্রকাশের সহকারী ইন্দ্রান আসে গার্গীর কাছে। ইন্দ্রান গার্গীকে বলে শহরের কোনো অ্যাডভোকেট এই কেস নিবে না, আপনি চাইলে আমি এই কেসটা নিতে পারি। কথা শুনে গার্গীও রাজি হয়, কারণ এছাড়া আর কোনো উপায় ছিল না। এরপর দুজন মিলে বিভিন্ন তথ্য প্রমাণ খুঁজতে থাকে। এরপর আমাদের কোর্টের দৃশ্য দেখানো হয়। ভিকটিম কোর্টে আসতে পারেনি কারণ সে অসুস্থ। প্রসিকিউটর পিপি ইনভেস্টিগেশন অফিসার বেনিক্সকে ডাকে এই কেসের সবকিছু বলার জন্য। বেনিক্স তখন বলে মুকেশ ঠাকুর নামের এক ব্যক্তি প্রত্যেকদিন 5:30টায় তার কুকুর নিয়ে বাইরে যেত, আর ঠিক 5:30টায় মেয়েটি সিঁড়িতে আসত কুকুরের সাথে খেলা করতে। এটা ঠিক একদম নিয়মের মতো হয়ে গিয়েছিল। কুকুরকে সিঁড়ি দিয়ে নামাতো, কারণ লিফটে পেট এলাও ছিল না। আবার পুরো বিল্ডিং এর সব মানুষ সবসময় লিফট ব্যবহার করত, তাই এই সুযোগে মুকেশ ঠাকুর আর তার বন্ধুরা মিলে মেয়েটিকে অজ্ঞান করে একটা রুমে নিয়ে গ্যাংরেপ করে। হঠাৎ কিছু পড়ার শব্দে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরদিন মেয়েটির বাবা কমপ্লেন করলে আমরা মেয়েটিকে হসপিটালে ভর্তি করি আর স্যাম্পল টেস্ট করি। ততক্ষণে মুকেশ ঠাকুর আর তার বন্ধুরা পালিয়ে গিয়েছে। তবে আমরা ওই 4 জনকে উড়িষ্যা থেকে গ্রেপ্তার করি। তারপর তাদের ডিএনএ স্যাম্পল ম্যাচ করাই আর রেজাল্ট পজিটিভ আসে। এরপর আমরা কয়েকদিন অপেক্ষা করে 4 জনকে মেয়েটির সামনে নিয়ে আসি। মেয়েটি 4 জনকে চিহ্নিত করে। এরপর মেয়েটি তার বাবার কানে বলে আরো একজন ছিল। এ কথা শুনে আমরা
আমরা আবারও ইনভেস্টিগেশন করতে থাকি। তখন আমরা জানতে পারি ব্রহ্মানন্দ নামের এক সিকিউরিটি গার্ড মেয়েটিকে রক্তাক্ত অবস্থায় তাদের ফ্ল্যাটে নিয়ে যায়। মেয়েটির দাদি জানায় তখন বাজে 6:30, কিন্তু আগের 4 জন পালিয়ে গিয়েছিল 6টায়। তাই পুলিশ আবারও আগের 4 জন সহকারে ব্রহ্মানন্দকে মেয়েটির সামনে আনে, কিন্তু মেয়েটি এবার স্ট্রেসে পড়ে বেহুশ হয়ে পড়ে। মেয়েটির বাবা জানায় ও সকাল থেকে ওষুধ খায়নি, তাই হয়তো এমন হয়েছে। তখন আমি ওষুধের নাম জেনে ড্রাইভারকে আনতে বলি, তবে ড্রাইভারের কাছে ওই ওষুধটা ছিল, কারণ ড্রাইভারও নাকি মাঝে মাঝে স্ট্রেসে পড়তো। তারপর আমি ওষুধটা নিয়ে মেয়েটিকে খাইয়ে দেই। একটু পর মেয়েটি স্বাভাবিক হয় আর সে ব্রহ্মানন্দকে চিহ্নিত করে। ইমরান তখন বেনিক্সকে বলে যে ওষুধ মেয়েটিকে দিয়েছিলেন তার ডোজ কত ছিল, কিন্তু বেনিক্স তা বলতে পারে না। ইমরান তখন জাজকে বলে যে ওষুধ একজন প্রাপ্তবয়স্ক মানুষ খায়, সেই ওষুধ যদি একটা ছোট্ট বাচ্চাকে দেওয়া হয় তাহলে তার মৃত্যু হতে পারে। তখন একজন দক্ষ সার্জনকে ডাকা হয়, সেও বলে একটা ছোট্ট বাচ্চাকে যদি এই ওষুধের অ্যাডাল্ট ডোজ দেওয়া হয় তাহলে তার সমস্যা হতে পারে, যে কোনো বিষয়ে কনফিউশন তৈরি হতে পারে, ডিসিশন নিতে ভুল হতে পারে, এমনকি ডোজ বেশি হলে তার মৃত্যু হতে পারে। এই কথা শুনে ইমরান জাজকে বলে তার মানে অ্যাডাল্ট ডোজ দেওয়ার কারণে মেয়েটি হয়তো ভুলবশত ব্রহ্মানন্দকে চিহ্নিত করেছিল। জাজ তখন ইমরানকে 7 দিনের সময় দেয় এই কেস নিয়ে গভীরভাবে স্টাডি করতে, আর বেনিক্সকে বলে মেয়েটিকে আবারও থানায় এনে আইডেন্টিফাই করতে। এরপর ইমরান এবং গার্গী তার বাবার সাথে দেখা করে, কিন্তু বাবাকে দেখে গার্গী আড়ালে লুকিয়ে পড়ে। ইমরান ব্রহ্মানন্দকে বলে ওই দিন কি কি হয়েছিল সবকিছু বলতে। ব্রহ্মানন্দ তখন বলে আমি মেয়েটিকে সিঁড়িতে পড়ে থাকা অবস্থায় দেখি, আমি তখন তাই করি যা একজন বাবা করে। এরপর আমি মেয়েটিকে ওদের ফ্ল্যাটে নিয়ে যাই। ইমরান তখন বলে আপনি তো প্রত্যেকদিন 6টায় বাসায় ফিরে আসতেন, তাহলে ওই দিন আসেননি কেন? আর 6টা থেকে 6:30 পর্যন্ত আপনি কোথায় ছিলেন? ব্রহ্মানন্দ তখন বলে যে নাইট শিফট করে ওই দিন তার মেয়েকে বিয়ের জন্য দেখতে আসার কথা ছিল, তাই আমি তার ডিউটিটা করে দেই। আর 6টা থেকে 6:30 পর্যন্ত আমি একজনের বাজারঘাট করে দিয়েছিলাম। ফ্রি টাইমে যে একটু রেস্ট নেব এদের জন্য তাও নিতে পারি না। আর দুজন তখন সেখান থেকে চলে আসে। পরদিন তারা শান্তি অ্যাপার্টমেন্টে যায়, কিন্তু দুজনকে ঢুকতে দেয় না। আর দুজন অনেকভাবে প্রমাণ খোঁজার চেষ্টা করে, কিন্তু তারা কোনো প্রমাণ খুঁজে পায় না। শেষমেশ তারা ধর্ষিতা মেয়েটির বাবার কাছে যায় মেয়েটির সাথে কথা বলতে, কিন্তু মেয়ের বাবা তার মেয়ের সাথে কথা বলতে দিবে না। গার্গী তখন তার সাথেই কিছু কথা বলে চলে আসে, আর ওই বলা কথাগুলো ইমরান মোবাইলে রেকর্ড করে আনে। পরদিন কোর্টে জাজের সামনে ভিডিওটি উপস্থাপন করা হয়। সেখানে মেয়েটির বাবা স্পষ্টভাবে বলে সে আগের বার ব্রহ্মানন্দকে চিহ্নিত করতে তার মেয়েকে সাহায্য করেছিল। ভিডিওটি দেখার পর জাজ বলে আগামীকাল 12টায় মেয়েটিকে কোর্টে নিয়ে আসবে, সেখানে তার বাবা থাকতে পারবে না। জাজের কথা মতো পরদিন 12টায় মেয়েটিকে কোর্টে আনা হয় আর ব্রহ্মানন্দকে তার সামনে রাখা হয়, কিন্তু মেয়েটি তখন চিৎকার করতে থাকে। মেয়ের চিৎকার শুনে মেয়ের বাবা কোর্টের ভিতরে চলে আসে আর তার মেয়েকে নিয়ে চলে যায়। ইমরান তখন জাজকে বলে এখন তো বুঝতে পারলেন মেয়েটি তার বাবার সাহায্য নিয়েই আমার আসামিকে চিহ্নিত করেছিল, তাই ইমরান জাজকে বলে ব্রহ্মানন্দকে বেল দিতে। জাজ তখন বলে মেয়েটি চিহ্নিত করেনি, তাই বলে কি এটা প্রমাণিত হয়েছে যে আসামি নির্দোষ? তাই জাজ আসামিকে কন্ডিশনাল বেল দিয়ে দেয়, মানে প্রত্যেকদিন থানায় এসে হাজিরা দিতে হবে। এরপর গার্গী তার বাবাকে ছাড়িয়ে নিয়ে বাড়িতে ফিরে আসে। রাতের বেলা ব্রহ্মানন্দের বন্ধু আসে ব্রহ্মানন্দের সাথে দেখা করতে, আর এই লোকটাই শান্তি অ্যাপার্টমেন্টে কাজ করত, যার মেয়েকে বিয়ের জন্য দেখতে আসার কথা ছিল। কিন্তু লোকটি গার্গীকে বলে তার মেয়ে নাকি অন্য একটা ছেলের সাথে পালিয়ে গিয়েছে। লোকটি বলে আমি ভালো একটা ছেলে দেখে ওর বিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু ও অন্য একটা ছেলের সাথে পালিয়ে গেল। ছেলে পক্ষ ওকে দেখতেও আসছিল, কিন্তু ও সবার সামনে না করে দেয়, তাই আমি ওই দিন মদ খেয়ে ওকে অনেক মেরেছিলাম। গার্গী তখন বলে ও ভুল করেছে ঠিক আছে, কিন্তু আপনার ওকে মারা উচিত হয়নি, আপনি ওকে বুঝিয়ে বলতেও তো পারতেন। লোকটি তখন বলে ওই দিন অনেক মদ খেয়েছিলাম তো, তাই আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তোমার বাবাও আমাকে তোমার মতো করেই এই কথাগুলো বলেছিল, কিন্তু আমি অনেক রেগে গিয়েছিলাম, ওকে আমি খুন করতে চেয়েছিলাম, কিন্তু তোমার বাবা আমাকে শান্ত করে আর লিফটের রুমে শুয়ে থাকতে বলে। এই কথা শুনে গার্গীর মনে খটকা লাগে, কারণ গার্গী প্রমাণ খুঁজতে এই লোকটার সাথেও কথা বলেছিল, আর সেদিন সে বলেছিল তার মেয়েকে দেখতে আসবে বলে সে কোথাও যায়নি, বাড়িতেই ছিল। এখন বলছে শান্তি অ্যাপার্টমেন্টের লিফটের রুমে ছিল। তাই একটা বটি নিয়ে গার্গী লোকটির দিকে এগিয়ে আসে। লোকটি তখন বলে আমাকে মাফ করে দিও মা। এরপর সকাল হয়, গার্গী তার বাবাকে নিয়ে থানায় যায় হাজিরা দিতে। আর এখন আমাদের আবারও আগের রাতের দৃশ্য দেখানো হয়। লোকটি গার্গীকে বলে ওই দিন তোমার বাবাই আমাকে অ্যাপার্টমেন্টে ডেকেছিল, আমি সিঁড়ি দিয়ে উপরে যাওয়ার সময় মেয়েটিকে পড়ে থাকতে দেখেছিলাম, তাই আমি দ্রুত তোমার বাবার কাছে গিয়ে সব কথা বলি। আমি মদ খেয়ে মাতাল ছিলাম, তাই তোমার বাবা আমাকে লিফটের রুমে শুয়ে থাকতে বলে। তারপর তোমার বাবা কি করেছিল তা আমি জানি না। পরদিন তোমার বাবা আমাকে ফোন দিয়ে বলেছিল কেউ যদি কিছু জানতে চায় তাহলে আমি যেন বলি আমি ওই দিন ছুটিতে ছিলাম, আমার মেয়েকে দেখতে আসবে বলে। আর এই একই কথা ব্রহ্মানন্দ ইমরানকেও বলেছিল। গার্গী তখন তার বাবাকে বলে ওই দিন তুমি 6টা থেকে 6:30 অবধি কোথায় ছিলে? ব্রহ্মানন্দ তখন বলে
বলে, আমি তো তোমাকে আগেই বলেছি। গার্গী তখন তার বাবাকে রেখে বাইরে যায় আর সেই মেয়েকে নিয়ে আসে। আর কিছুক্ষণ পর থানায় যা চলে আসে। এরপর আমাদের আবারও আগের রাতের দৃশ্য দেখানো হয়। গার্গী তার বাবার বন্ধুর থেকে সবকিছু শুনে ওই ধর্ষিতা মেয়েটির বাড়িতে যায় আর তার বাবার একটা ছবি দেখিয়ে বলে, একটু ভালো করে দেখো এই লোকটা কি ছিল। মেয়েটি তখন বলে, আর কতবার করে বলবো, এই লোকটাও ছিল। মেয়েটির মুখে এই কথা শুনে গার্গী অনেক কান্না করতে থাকে। আর এখানে আমাদের দেখানো হয় মেয়েটিকে সিঁড়িতে পড়ে থাকতে দেখে ব্রহ্মানন্দ মেয়েটিকে পাশের রুমে নিয়ে ধর্ষণ করে। শেষমেশ তার বাবাই কিনা এই কাজের সাথে জড়িত, অথচ বাবাকে নির্দোষ প্রমাণ করতে গার্গী কত কিনাই করলো। গার্গী আবারও মেয়েটিকে বলে 5 নম্বর আসামিকে চিহ্নিত করতে। মেয়েটি এবারও ব্রহ্মানন্দকে চিহ্নিত করে। পুলিশ তখন ব্রহ্মানন্দকে অ্যারেস্ট করে। সত্যটা জেনে গার্গী নিজেই তার বাবাকে পুলিশের কাছে ধরিয়ে দিল। তো ভিউয়ার্স, কেমন লাগলো গার্গী সিনেমার গল্পটা? যদি ভালো লাগে তো অবশ্যই একটি লাইক কমেন্ট করে আমাদের সঙ্গেই থাকবে। আজ বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে নতুন কোনো সিনেমার গল্পে।